দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ট্রেস কনসাল্টিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থনীতিবিদ ফুয়াদ এম খালিদ হোসেন। জনাব খালিদ, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতে জানতে চাই, সেটা হচ্ছে এই যে $1 ট্রিলিয়ন ডলারের যে বাংলাদেশ কিংবা আমাদের অর্থনীতি গড়তে চাই সরকার, সেক্ষেত্রে প্রথমেই বেশ কিছু শর্ত সক্ষমতার বিষয়গুলো আছে। সেক্ষেত্রে আমরা জানতে চাই আর্থিক যে প্রবৃদ্ধি, অর্থনীতিকে দ্বিগুণ করাতে বার্ষিক 9 থেকে 10% যে প্রবৃদ্ধি, সেই জায়গায় আমাদের আসলে সক্ষমতা কিংবা কি কি পদক্ষেপে কাজ করতে হবে। দেখুন, বিষয়টা হলো আমাদের আগামী 9-10 বছরে যদি এই টার্গেটটা $1 ট্রিলিয়ন অর্থনীতি অ্যাচিভ করতে হয়, সেক্ষেত্রে আমাদের অর্থনীতি সাইজটাকে প্রায় দ্বিগুণ করতে হবে। তো সেক্ষেত্রে কয়েকটা বিষয় যেটা জরুরি, একটা বিষয় হলো আমাদের একটা সলিড ইকোনমিক রিফর্ম প্ল্যান দরকার। তো এক্ষেত্রে আমরা যেই প্রবলেমগুলো আমরা জানি, একটা হলো আমাদের যে ভঙ্গুর যে অর্থনৈতিক অবস্থাটা যেটা আমরা পেয়েছি, এক্ষেত্রে ব্যাংকিং খাত একটা বড় একটা ইস্যু। আমাদের এনপিএল এর পরিমাণ প্রায় 30 থেকে 40%। এটা একটা হিউজ কনসার্ন অ্যান্ড ক্রাইসিস। তো এই বিষয়গুলো কিভাবে ইফেক্টিভলি অ্যাড্রেস করা হবে, এর পাশাপাশি যে আমাদের ব্যাংক, যে সমস্ত ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, সেগুলোকে কিভাবে মার্চ করা বা সেগুলোর সলিউশনটা কি। তো এই ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড আমার মনে হয় সরকারকে অনেকগুলো আনপপুলার বাট ইকোনমিক জন্য লং টার্ম সাস্টেনেবল বা বেনিফিশিয়াল ডিসিশন নিতে হবে। ওভারঅল হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে কনফিডেন্সটা ফিরে নিয়ে আসা, লিকুইডিটি ক্রাইসিস দূর করা, এটা একটা বিষয়। এর পাশাপাশি আমাদের এক্সপোর্টটা ডাইভার্সিফিকেশন করাটা, এটা আমরা জানি আমাদের এই মধ্যে প্রায় 84% রেডিমেড গার্মেন্টস থেকে আসে। তো এইটা ডাইভার্সিফাই করতে না পারলে কোনোভাবে আমাদের ইকোনমিক যেই ভিশনটা আছে এটা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এক্ষেত্রে সরকারকে অন্য যে সেক্টরগুলো আছে সেখানে যে ইম্পোর্টিং কান্ট্রি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো আছে সেই অনুযায়ী হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের প্রোডাকশন করে এবং এক্সপোর্ট করা। এবং আমাদের যে বিজনেস ক্লাইমেটটা, এটা এখনো কন্ডিসিভ না। আমাদের ইনভেস্টমেন্ট আমরা যদি দেখি খুবই কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। যেমন আমরা ভিয়েতনামে দেখি, ওখানে প্রায় 40 বিলিয়নের মতো, 20 বিলিয়নের মতো যে ইনভেস্টমেন্টটা হয়েছে, আমাদের এখানে মাত্র 1 বিলিয়নের মতো কাছাকাছি। তো সেক্ষেত্রে বড় ধরনের কিছু রিফর্ম দরকার। আমাদের ব্যবসায়ীরা যাতে এখানে বাংলাদেশ ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্টটা বাড়ানোর ক্ষেত্রে তারা যাতে কনফিডেন্স গুলো ফিরে পায়, ইনভেস্টমেন্ট যে কি ব্যারিয়ার গুলো রয়েছে, রেগুলেটরি ইস্যুস গুলো রয়েছে, সেগুলোকে ধরে ধরে। তো আমার মনে হয় যদি সরকার স্টার্ট করে যে প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে একটা হাই লেভেল ইকোনমিক প্রায়োরিটি রিফর্ম ইউনিট গঠন করে এবং সেটা একটা কি পারফর্মিং ইন্ডেক্স বা সিন্ডিকেটর তৈরি করে, যেমন আগামী 10 বছরে যদি আমি ইকোনমিক সাইজটা ডবল করতে যাই, তাহলে 6 মাসে বা 3 মাসে, 1 বছরে কি কি প্ল্যান, এবং সেই অনুযায়ী যদি আমরা ইন্ডিকেটর গুলো সিলেক্ট করতে পারি, এবং তাহলে হচ্ছে আমাদের জন্য একটা বড় ধরনের আমরা কাজগুলো শুরু করতে পারবো। এবং যতগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা আমি বললাম যে ইকোনমিক রিফর্ম, ব্যাংকিং সেক্টরের রিফর্ম, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, লজিস্টিক সেক্টরের যে প্রবলেমগুলো রয়েছে, ট্রেড ফেসিলিটেশনের ক্ষেত্রে যে আমাদের চ্যালেঞ্জগুলো রয়েছে, বিজনেস ক্লাইমেটটাকে আমাদের আরো বেশি কন্ডিউসিভ এবং হচ্ছে অ্যাট্রাকটিভ করে তোলা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই কাজগুলো একটা অর্গানাইজ ওয়েতে করতে পারি, তাহলে আমাদের মনে হয় ডেফিনেটলি এই ভিশনটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব, বাট চ্যালেঞ্জিং। জনাব খালিদ, আমরা রপ্তানিমুখী যে কথা বলছেন, ডাইভার্সিফিকেশন, সেক্ষেত্রে আসলে রপ্তানি বেড়াজালে এখন পর্যন্ত পোশাক, কিছুটা আইসিটি, ফার্মাতে আমরা এগিয়ে গেছি, কিন্তু সেক্ষেত্রে কৃষি পণ্য রপ্তানি কিছুটা এগিয়েছে। চামড়াতে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, আমাদের জুট পণ্য নিয়ে কথা হচ্ছিল, সেখানে আসলে রপ্তানি ব্যারিয়ারগুলো কি মনে করছেন আসলে এই ক্ষেত্রে উন্নয়নের জন্য? এই ক্ষেত্রে মেজর যে সমস্যাটা সেটা হলো আমাদের এক্সপোর্টের যে টার্গেটটা থাকে। যেমন ধরেন আমাদের বর্তমান এক্সপোর্ট পলিসি অনুযায়ী 2027 সালে যে আমাদের এক্সপোর্ট টার্গেট 110 বিলিয়ন। রাইট। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেডিমেড গার্মেন্টস থেকে আমাদের টার্গেটটা চলে আসে এক্সপোর্টে, কিন্তু অন্য সেক্টরগুলো থেকে যে আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে, এই জন্য রেসপন্সিবল কে? মানে সরকারি কোন এজেন্সি হচ্ছে এই দায়িত্বটা নেবে যে এগ্রিকালচার, অ্যাগ্রো সেক্টর থেকে প্লাস লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং সহ অন্য যে সেক্টরগুলোর কথা আপনি বলেছেন। তো এগেইন এখানে যদি সরকার আমাদের যে বর্তমান এক্সপোর্ট পলিসিটা আছে এটাকে যদি কমপ্লিটলি চেঞ্জ করে, এটা একটা উইশ লিস্ট, একটা অনলাইন নির্ভর একটা অপারেশনাল এক্সপোর্ট পলিসি করে এবং ওইটাকে আইডেন্টিফাই হোয়াট, কোন কান্ট্রি থেকে কোন প্রোডাক্ট থেকে আমাদের এই পরিমাণটা আসবে, এবং সেটার জন্য যদি যদি রেসপন্সিবল এজেন্সি থাকে এবং তাদেরকে আমরা যদি টার্গেটগুলো দিয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা আমাদের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট। আপনি দেখেন লেদারে আমরা পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র যেই সমস্ত দেশে আমরা এক্সপোর্ট করতে চাই, ইউ সহ সেখানকার যে হাই রাইট। কমপ্লায়েন্স রেগুলেশন গুলো সেগুলো আমরা মিট করতে পারি। এগ্রোর ক্ষেত্রে একই অবস্থা। শুধুমাত্র আমরা আমাদের এথনিক মার্কেটে আমাদের কৃষি পণ্য বিক্রি করে খুশি হচ্ছি, কিন্তু যে ওভারঅল যে হাই এন্ড মার্কেট গুলো, আমি যদি বলি টার্গেট, ওয়ালমার্ট সহ বড় বড় বা আমাদের ইয়া সহ সবগুলোতে, চেন গুলাতে, সেগুলো যদি আমরা এক্সপোর্ট করতে হয়, তাদের যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট গুলা, তাদের যে হেলথ ফুড সেফটি রিকোয়ারমেন্ট গুলো, সেগুলো মেনটেন করে কাজগুলো করতে হয়। এই ক্ষেত্রে এগেইন আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা হাই পাওয়ার একটা সেল দরকার, ডিভিশন দরকার, যারা এটার জন্য রেসপন্সিবল থাকবে।
যে যদি পার্টিকুলার সময় এক্সপোর্টটা টার্গেটটা মিট না হয় তাহলে হচ্ছে গিয়ে কোন কারণে কোন সেক্টর থেকে পিছিয়ে গেল, কোন দেশ থেকে পিছিয়ে গেল, সেগুলো অ্যাড্রেস করা। আমি আপনাকে একটা ডেটা বলতে পারি যে শুধু 2024 সাল থেকে ইউএসএ তে আমাদের প্রায় 99টা কনসাইনমেন্ট রিজেক্টেড হয়েছে। বাংলাদেশের কোনো সরকারি সংস্থা, দপ্তর, ইভেন আমাদের মিডিয়া তো এটা নিয়ে কোনো কার্যক্রম আমার চোখে পড়ে না। তাহলে যেই কারণে নন কমপ্লায়েন্স হয়ে আমাদের পণ্যগুলো বিদেশে রিজেক্ট হয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা, অ্যাড্রেস করা, এবং ওই পার্টিকুলার কোম্পানি বা সেক্টরকে ডেকে নিয়ে এসে তাদেরকে যে কি কারণে তাদের নন কমপ্লায়েন্স হয়েছে, এবং দেন ইউএসডিএ বা যে সমস্ত দেশে আমাদের এই প্রবলেমগুলো তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে মেসেজ দেওয়া যে আমরা প্রবলেমগুলো আমরা একটু অ্যাড্রেস জানতে করেছি। চাইছি যে ব্যাংক তো খাতের এই এবং ধরনের আর্থিক খাতের যে সংস্কার, এই সংস্কারে তো বেশ কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। সেক্ষেত্রে 8 ক বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ, আর্থিক সুশাসন, সেক্ষেত্রে এবং এফডিআই, সেক্ষেত্রে আসলে এই সক্ষমতা কিংবা এফডিআই বাড়ানো, ব্যাংক খাতের নিয়ন্ত্রণ, সুশাসন, এগুলোর জন্য আসলে কি করতে পারে গভর্নমেন্ট? এগুলোর জন্য আমাদের ব্যাংকিং সেক্টরে যে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সটা আমরা দেখি সেটাকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করে, এবং আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে যে পাওয়ারটা, তাকে যে ইন্ডিপেন্ডেন্ট যে পাওয়ারটা এক্সারসাইজ করার সুযোগ করে দেওয়া, এটা আসলে খুব জরুরি। এবং ক্ষেত্রে আমি জাস্ট বলবো যে বাংলাদেশ এই সরকারের একটা কমিটমেন্ট ছিল যে তারা হলো অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে তারা বিলুপ্ত করবে, এটা করা উচিত। এবং বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ তাদেরকে ফ্রিডম দেওয়া উচিত, তারা যাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সেক্টরকে পুরোপুরি ঠিক করতে পারে। এবং অন্য যে বিষয়গুলো রয়েছে প্রাইভেট সেক্টরের বা হচ্ছে ওখানে লোনটা বাড়ানো, তাদের ক্রেডিট গ্রোথটাও যে আমরা দেখি মাত্র 6% মতো, এটাও মানে অনেক সময় এটা খুবই কম। তো এগুলো সহ ওভারঅল কনফিডেন্সটা বাড়ানো, এবং সরকার যে একটা স্ট্রং মেজার দিচ্ছে সেটা যদি আমরা সিগন্যাল দিতে পারি তাহলে অনেক প্রবলেমগুলো সলভ হয়, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের লিড রোলটা নিতে হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম $1 ট্রিলিয়ন উন্নীতকরণের বাংলাদেশের অর্থনীতি। সেক্ষেত্রে আমাদের সাথে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হয়েছিলেন অর্থনীতিবিদ ফুয়াদ আল খালিদ হোসেন।